14,990 টাকায় 5G ফোন। আই এম তো অবাক। বেশি অবাক হওয়ার দরকার নাই ভাই, আমরা টাইনা টুনা পাস আজকে এই ফোনটার চুলচেরা বিশ্লেষণ করব এবং আপনাদেরকে জানাবো যে এই ফোনের কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক, ইত্যাদি ইত্যাদি। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, এবং আমাদের সঙ্গে আজকে আছে ইউমিডিজি, নতুন একটা কোম্পানি বাংলাদেশে লঞ্চ করেছে। বাট এই কোম্পানি অনেক আগে থেকেই কিন্তু স্মার্টফোন বানায়, 2012-13 সাল থেকে কিন্তু তারা বানায়। অন্যান্য দেশে কিন্তু এই ব্র্যান্ডটা বেশ সুপরিচিত একটা নাম, বাট আমাদের জন্য নতুন। এনিওয়ে, ইউমিডিজি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে, আপনারা সবাই সেটা জানেন, এবং তাদের প্রথম ফোন হচ্ছে G9। প্রেজেন্টিং ইউমিডিজি G9 5G, বাংলাদেশের সবচাইতে কম দামি 5G ফোন, এবং সেটা আবার অফিসিয়াল। ভাই 5G জিনিসটা আপাতত আমরা ভুলে যাই, যেহেতু আমাদের দেশে 5G এখনো নাই। 5G নাই কি বলবো, 4G তো ঠিক মতো পায় না ভাই। আপনাদের এলাকায় কার কি অবস্থা একটু কমেন্টে লিখে জানান আমাদেরকে। এনিওয়ে, 5G জিনিসটা যদি আমরা একটু সাইডে রাখি, তাহলে এই ফোনটার কি অবস্থা। শুরু করতে চাই এইটার ডিজাইন দিয়ে। এটা আহামরি তেমন কিছু না, মানে চলে আর কি। ক্যামেরা হাউজিং এর চারিদিকে তারা গ্লসি একটা ফিনিশ দিয়েছে, এবং অন্যান্য জায়গায় ম্যাট ফিনিশ দিয়েছে স্যান্ডস্টোন কালার টাইপের। বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে, তবে বেশ লাইট ওয়েট ভাই। হ্যাঁ, থিকনেস কিন্তু 8 মিলিমিটারেরও কম। বেশ সলিড একটা লুক পাওয়া যাচ্ছে এর কাছ থেকে, এবং ফোনটা বেশ বড় সড়ো হওয়ায় এক হাতে অপারেট করাটা খুবই ডিফিকাল্ট হবে। তবে সামনের দিকে তাকালে আপনার মনটা একটু খারাপ হতে পারে। প্রথমত চোখে লাগবে এর ডিউ ড্রপ নচ, যেটা 2025 সালে এসে আমরা আসলে আর দেখতে চাই না। আর বটম বেজেল, মানে এই ফোনটা কিছুটা আমাকে 2020-21 সালে নিয়ে চলে গিয়েছে। তবে একটা ইনোভেটিভ জিনিস এখানে আছে, ইনোভেটিভ না বলে দরকারি বলাটা উচিত হবে, কারণ এই জিনিসটা এর আগে অনেকেই দিয়েছে। আর সেইটা হচ্ছে একটা এক্সপ্রেস বাটন। এই বাটনটার কাজ কি? একে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করলে কি হবে, ডাবল প্রেস করলে কি হবে। যেমন ট্যাপ অ্যান্ড হোল্ডে আমি টর্চ লাইট সিলেক্ট করে রেখেছি, এটা যদি চেপে ধরে রাখেন টর্চ লাইট অন হয়ে যাবে, আর যদি ডবল প্রেস করেন তাহলে ক্যামেরা চালু হয়ে যাবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ফাংশন এখানে সেট করতে পারবেন। সো এই জিনিসটা আপনার সময় বেশ খানিকটা বাঁচিয়ে দিতে পারে। তবে আরেকটা জিনিস দেখে আমার ভালো লাগছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা তারা দিয়েছে, টাইপ সি পোর্টও আছে, সেই সঙ্গে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভাই ডিজাইন নিয়ে খুব বেশি কিছু বলার নাই, এটা সাবজেক্টিভ একটা ব্যাপার। মানে আমার কাছে যেটা অনেক ভালো লাগছে, আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। যেমন এই দেখেন ভাই, Xiaomi 15 Ultra, হ্যাঁ অনেক দামি ফোন, কিন্তু দেখাই দিই মাঝে মাঝে সুযোগ পাইলে। এটার দাম কিন্তু অনেক ভাই, হ্যাঁ। এবং লাল কালার দেখে অনেকে ভাবতেছেন যে লাল কালার, কিন্তু আমার অনেক ভালো লাগে, এখন আমি কি করবো। 6.75 ইঞ্চের একটা IPS ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে, যেটা রেজুলেশন হচ্ছে HD+। এর ব্রাইটনেস হচ্ছে 450 নিটসের আশেপাশে। আউটডোরে একটু ঝামেলা আপনাকে পড়তে হবে, ইনডোরে ঠিকঠাক আছে। ওয়েল, এটার কালার ঠিকঠাক আছে, তবে শার্পনেসের একটু ঘাটতি আপনি পাবেন, যেহেতু এটা একটা HD+ প্যানেল এবং এর PPI কিন্তু 300-রও কম। এই ফোনটা ডিসপ্লে সেকশনে এসে বেশ ভালোই পিছিয়ে থাকবে। তার কারণ হচ্ছে ভাই, আজকাল আমরা 13-14 হাজার টাকায় কিন্তু অ্যামোলেড 120 হার্জের রিফ্রেশ রেট সহ ডিসপ্লে বাজারে পাচ্ছি, ফুল HD তো অবশ্যই ভাই। সো মার্কেটের অন্যান্য ফোনের কথা যদি আমি বলি, তাহলে এই ফোনটা ডেফিনেটলি ডিসপ্লেতে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। ইউমিডিজিকে এই জায়গায় একটু গুরুত্ব দিতে হবে। 90 হার্জ রিফ্রেশ রেট এতে আছে, তবে আসলে HD+ ডিসপ্লেতে না 90 হার্জ বা 120 হার্জ যাই বলেন না কেন, ওইভাবে পার্থক্যটা বোঝা যায় না। একটা ফোনের হার্ডওয়্যার নিয়ে আলাপ করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে, এবং মনে হয় যে ফোনের প্রাণকেন্দ্র হচ্ছে হার্ডওয়্যার। এই ফোনে ইউনিএসওসির একটা নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা আমরা এর আগে দেখি নাই, T675। এটা একটা 5G প্রসেসর এবং 6 ন্যানোমিটার বেসড আর্কিটেকচারের একটা চিপসেট। এটা খারাপ না ভাই, আমি এটারে দোষ দিচ্ছি না কখনোই। তবে আমরা আসলে এই ইউনিএসওসির চিপসেটগুলো না আর বেশি দেখতে চাই না, কারণ এখন ফিউচার হচ্ছে মাল্টি কোরের। এই চিপসেটটাকে কম্পেয়ার করতেছে অনেকে G99 এর সঙ্গে, এবং আমরা টুকটাক টেস্ট করে কিন্তু মোটামুটি সেরকমই পেয়েছি। 6GB র্যাম আছে, সেই সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ। আই থিঙ্ক প্রাইস পয়েন্ট যদি আপনি বিবেচনা করেন, তাহলে হার্ডওয়্যারটাকে অন্তত খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। মানে এমন না যে একদম ধুয়ে দেবো আমরা আজকে, ইটস ওকে। মানে 15,000 টাকায় 5G চিপসেট, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এর চাইতে বেশি এই সেটআপ মনে হয় না এই প্রাইসে কেউ দিতে পারবে। বাট ঝামেলাটা হচ্ছে এর সফটওয়্যার নিয়ে। Android 14 পাবেন আউট অফ দ্য বক্স, যেটা আমি বলবো যে 2025-এ এসে ব্যাকডেটেড। সেই সঙ্গে এর যে UI, ওইটা কিন্তু আপ টু দ্য মার্ক না, আমার কাছে সেরকমই মনে হয়েছে। একটা চিপ ফিলিং আপনি পাবেন এর কাছ থেকে। এটাকে আরেকটু কাস্টমাইজেবল, আরেকটু ইউজার ফ্রেন্ডলি বানানো উচিত ছিল। আমরা আজকাল অন্যান্য ফোনের UI কিন্তু আরো বেশি রিফাইন্ড, আরো বেশি সফিস্টিকেটেড দেখতে পাচ্ছি। বেশ কিছু ঝামেলাও আমার চোখে পড়লো, যেমন হোম স্ক্রিনের এই উইজেটটা দেখেন গুগলের, আমি অনেক চেষ্টা করেও ভাই এটারে রিমুভ করতে পারলাম না।
যতবার রিমুভ করতে চাই ততবারই এইটা ওপেন হয়ে যায়। এরপর সেটিংসে গিয়ে সার্চ দিলে অনেক জিনিস আসে না ভাই। একটা এক্সাম্পল দিই আপনাকে, এই যে এক্সপ্রেস কিটা দেখতে পাচ্ছেন, এইটা লিখে আমি সার্চ দিয়েছিলাম, সার্চ রেজাল্টে এটা আসে না, অথচ নিজের চোখে দেখেন ভাই এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা। এইরকম ছোটখাটো আরো অনেক প্রবলেম আছে, আশা করছি সেটা ডে বাই ডে আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া হবে। টকিং অ্যাবাউট দ্য আপডেট, এই ফোনটা একেবারে নতুন, আমরা আসলে জানি না এই ফোন বাংলাদেশে তো অনেক দিন ধরে চলতেছে এমন না, সো এটার আপডেট সম্পর্কে আমরা নিশ্চিত নই ভাই। মানে অ্যান্ড্রয়েড আপডেট আসবে কিনা শিওর বলা যাচ্ছে না, তবে মোস্ট প্রবাবলি কোনো অ্যান্ড্রয়েড আপডেট এতে আসবে না, তবে অন্যান্য সিকিউরিটি প্যাচ আপডেটগুলো ঠিকঠাক মতো আসবে। পারফরমেন্স ভালো, এই দামের একটা ফোনের কাছ থেকে যেরকম আমরা আশা করি মোটামুটি সেরকমই পাবেন। কিছু কিছু জায়গায় গিয়ে একটু হতাশ হয়েছি, যেমন অনেক সময় ধরে ফোনটা ব্যবহার করলে হালকা একটু হিটিং ইস্যু আছে, স্ট্যাটারও একটু দেখা যায়, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ যখন আপনি অ্যাক্টিভ রাখবেন দেখবেন যে মাল্টিটাস্কিং এর সময় একটু হিকআপ করে। তবে প্রতিনিয়ত আমরা একটা ফোনে যা করি নর্মালি, ধরেন কথা বলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ইউটিউবে ভিডিও দেখা অথবা মেসেজ আদান প্রদান করা, এই সমস্ত কাজে কোনো সমস্যায় আপনি পড়বেন না। আমরা বেশ কিছু গেমও ট্রাই করেছিলাম, যেমন পাবজি ট্রাই করেছি, এইটাতে এইচডিতে হাই ফ্রেম রেট দিতে পারবেন, তবে ওইটা আমি রিকমেন্ড করবো না। বেশ কিছু ল্যাগ এবং হিকআপ আপনি পাবেন, ফ্রেম ড্রপও চোখে পড়বে, কিন্তু স্মুথ এবং আলট্রা দিয়ে যদি আপনি খেলেন তাহলে মোটামুটি ঠিকঠাক খেলতে পারবেন। ঝামেলা হচ্ছে এতে কোনো জাইরোস্কোপ নাই ভাই, জাইরোস্কোপ থাকলে কন্ট্রোলিংটা আরো অনেক ভালো হতো। পাবজির পাশাপাশি ফ্রি ফায়ার আমরা খেলেছি এবং এইখানে খুব একটা সমস্যা আমাদের ফেস করতে হয় নাই। এর পাশাপাশি আরো বেশ কিছু গেম আমরা ট্রাই করেছি, মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। সো আপনি যদি শখ করে গেম টেম খেলেন মাঝে মাঝে আর কি, আমার মতো, মানে আমি খুব বেশি গেমিং করি না, সো তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিকঠাক আছে বলে মনে হয়। আর যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন তাহলে ভাই আপনার বাজেট বাড়াইতে হবে। ক্যামেরায় আসলে তেমন কোনো বৈচিত্র্য নাই, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি আরো দুইটা সেন্সর আছে ভাই, ওই দুটার নাম নাই বা বলি। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, ওয়েল যেমনটা ভেবেছিলাম তেমনটাই। ডিটেলের ঘাটতি আছে, ডাইনামিক রেঞ্জ খুব বেশি সুবিধার না, কালার অ্যাকুরেসি পোর মনে হয়েছে আমাদের কাছে, আর এক্সপোজার কন্ট্রোলিং এ বেশ গন্ডগোল আছে। মানে এইটা আমাদের এক্সপেকটেশন খুব একটা ভালো পূরণ করতে পারে নাই। তবে হ্যাঁ, আপনি যদি ভালো লাইটিং কন্ডিশনে ছবি তোলেন তাহলে টুকটাক ভালো ছবি পাবেন। পোর্ট্রেট ফটোগ্রাফি আছে, তবে সাবজেক্ট সেপারেশন খুব বেশি ভালো মনে হয় না আমাদের কাছে। লো লাইটে ছবি তুললে বেশ ভালোই নয়েজ চলে আসে, যেটা আসলে এই দামের একটা ফোনের কাছ থেকে নর্মাল। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS। 4K দিয়েছে, জিনিসটা দেখে খুশি হলাম, তবে 60 FPS দিলে আরো বেশি খুশি হতাম, অন্তত ফুল এইচডিতে। 5000 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, 15000 টাকায় আমার মনে হয় এটা বেশ ভালো একটা কম্বো। বাট রিসেন্টলি কিন্তু 6000 দিকে চলে যাচ্ছে ফোনগুলো, সো নেক্সট টাইমে আশা করছি ইমিডিয়েট যে জিনিসটা কনসিডার করবে। স্টেরিও স্পিকার নাই, যেটা আসলে এই বাজেটে আমি এক্সপেক্ট করি নাই, তবে সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হইতে পারতো। লাউডনেসের ঘাটতি আছে, বেজ নাই বললেই চলে। ফিজিক্যাল স্পিকারে খুশি না হয়ে আমি একটু ওয়ার্ড এবং ওয়্যারলেস এয়ারবাডে ট্রাই করে দেখলাম। এই ফোনে ডেফিনেটলি হাই রেজ অডিও সাপোর্ট করবে না, সো আমরা নর্মাল গানগুলো প্লে করে দেখেছি। ওয়ার্ড হেডফোনে ঠিকঠাক আউটপুট দিয়েছে, পাশাপাশি বেশ কিছু ওয়্যারলেস হেডফোনেও কিন্তু আমরা ট্রাই করেছি এটা, যেমন QCY মেলোবার্ডস প্রো, সাউন্ডপিটসের T3 প্রো এবং রিসেন্টলি রিলিজ হওয়া মেলোবার্ডস 2 হেডফোনটা। আই থিঙ্ক ওয়্যারলেস কানেক্টিভিটি ঠিকঠাকই আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এর পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করা এবং ঠিকঠাক কাজ করেছে আমাদের টেস্টিংয়ে, তবে ভাইব্রেশন মোটরটা না আর একটু পাওয়ারফুল আমরা আশা করেছিলাম। ফ্ল্যাশ লাইটের ব্রাইটনেস আমাদের কাছে ফোন হিসেবে ঠিকঠাকই লাগলো এবং নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল, এইসব জিনিস আপ টু দ্য মার্ক মনে হয়েছে। অলরাইট, এই ফোনটা তাহলে কাদের জন্য? ইফ ইউ আর লুকিং ফর অ্যান অ্যাফোর্ডেবল 5G ফোন, আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি অপশন ইন বাংলাদেশ অফিসিয়ালি। তবে আমার মতো যদি আপনিও ভাবেন যে আপাতত 5G দিয়ে কাজ নাই, আমি অন্যান্য ফিচারের দিকে খেয়াল করি, তাহলে আপনি দেখবেন যে এর চাইতে ভালো অফার কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডই দিচ্ছে। হ্যাঁ, নতুন ব্র্যান্ড, তাদেরকে আসলে আমাদের মার্কেটটা বুঝতে হবে, যেহেতু প্রথম ফোন এইটা, কিছু সমস্যা থাকবে। আশা করছি সামনে আরো ভালো ভালো ফোন আমরা ইউমিডিজির তরফ থেকে দেখতে পাবো। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই ব্র্যান্ডের একটা ক্রেজ আছে। হ্যাঁ, ইউরোপিয়ান মার্কেটেও কিন্তু বেশ ভালো পপুলার এই ব্র্যান্ডটা, বিশেষ করে যারা অল্প দামে ফোন খোঁজেন তাদের জন্য। সো এই ছিল আমাদের মতামত। আপনাদের মতামত একটু শুনতে চাই ভাই আমরা। একটু কমেন্টে লেখেন যে ইউমিডিজির এই 5G ফোনটা 14,990 টাকায় কেমন মনে হলো আপনার কাছে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।